নীরব থাকতে চাইলেই কি নীরব থাকা যায়? পৃথিবীর সবচাইতে জনপ্রিয় যন্ত্রটি কিন্তু কথা বলার যন্ত্র, সেটি হচ্ছে সেলফোন। আর এর পরেই সবচেয়ে জনপ্রিয় কোন যন্ত্রটি জানেন? সেটি হচ্ছে টেলিভিশনের রিমোট। হাতে এটি থাকলে আপনি চরম স্বাধীন, যখন খুশি যাকে খুশি কথা বলতে দিচ্ছেন, যাকে খুশি বন্ধ করে দিচ্ছেন। আর যাতে আপনারা রিমোটে চাপ দিয়ে চ্যানেল বন্ধ না করেন, সেজন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আমরা তৈরি করেছি মিউজিক ভিডিও, যার কথা যেই রকম ছবি সেই রকম। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পাই। আমার বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম। আফজাল হোসেন নন্দিত নির্মাতা এবং অভিনেতা। একসময় তিনিও আনন্দমেলা উপস্থাপনা করেছিলেন। চলুন তার কাছ থেকে শোনা যাক তার আনন্দমেলার স্মৃতি। আশা করি কুশলে আছেন সবাই। আসুন আমরা দুটো চোখকে ভাগ করে নিই, একটা চোখ ভিতরে মানে এই মঞ্চে, আরেকটি বাইরে, দুয়ে মিলে এক আনন্দ মেলা। কে বলছেন? সাইফুদ্দিন, সাক্ষাৎকার কোন অনুষ্ঠান? আনন্দ মেলা। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই করব। আনন্দমেলার যে বিষয়টা এখনকার দর্শক হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এখনকার দর্শকদের জন্যই বলছি যে আনন্দমেলা এবং ঈদ এই দুটো কিন্তু এক বিষয় ছিল। সমগ্র দেশের মানুষ ঈদের জন্য যেমন অপেক্ষা করতেন, তেমনি আনন্দমেলার জন্যই অপেক্ষা করতেন। সুতরাং যার উপর দায়িত্ব পড়তো আনন্দমেলা উপস্থাপনার, তার খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবা ছাড়া কোনো উপায় ছিল না। অসংখ্য স্মৃতি রয়েছে। এই মুহূর্তে একটা মনে পড়ছে যে তখন আসলে আমরা আইডিয়া খুঁজে বেড়াতাম যে নতুন কি করা যায়, নতুন কি করা যায়। তো একটা আইডিয়া দিয়েছিলেন ফরিদুল্লাহ সাগর, যে একটা মুদ্রা যদি কারো কপালে এরকম চেপে ধরে খানিকক্ষণ রাখা যায় এবং তাকে বলা যায় যে আপনি হাত না ব্যবহার করে শুধু শরীর নাড়িয়ে মুদ্রাটা কপাল থেকে সরিয়ে ফেলতে পারেন কিনা। আসলে যখন মুদ্রাটা চেপে ধরে রাখা হয় তখন এখানে একটা অনুভূতি তৈরি হয়। মুদ্রাটা হাতের সঙ্গে সঙ্গে নিয়ে আসলে মুদ্রাটা এখানে থাকে না, কিন্তু যাকে করা হবে সে কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করবে মুদ্রাটা ফেলবার জন্য, কিন্তু আসলে মুদ্রাটা কপালে নেই। আমার কাছে মনে হচ্ছিল খুব চমৎকার একটা বিষয়, এবং এই কাণ্ডটি ঘটানোর জন্য আমরা অনুরোধ করেছিলাম বিশিষ্ট উপস্থাপক ফজল ওয়ানিকে। উনি একবারে রাজি হলেন। এটা কিন্তু একটা মজা, সেই মজাটার জন্য এরকম একটা ব্যক্তিত্ব রাজি এখন কেউ হবে না, তখন রাজি হয়েছিলেন, উনি সানন্দে রাজি হয়েছিলেন। এবং মঞ্চে তিনি আসলেন যথারীতি উপস্থাপক হিসেবে। আমি একটি মুদ্রা তার কপালে চেপে ধরে বললাম, এই মুদ্রাটি আপনি হাত ব্যবহার না করে কপাল থেকে সরিয়ে ফেলুন তো দেখি। উনি প্রাণান্ত চেষ্টা করলেন, এবং সব শেষে আমরা জানতে পারলাম উনি কিন্তু বিষয়টা জানেন যে কপালে তার মুদ্রাটি নেই, কিন্তু দর্শকদের আনন্দ দেবার জন্য তিনি ওই প্রাণান্ত পরিশ্রমটা করেছিলেন, এবং সেই অনুষ্ঠানটি এবং সেই বিষয়টা খুব সুন্দর হয়েছিল। আমরা বলি আমরা নাকি পুনরাবৃত্তি পছন্দ করি না, কিন্তু আমাদের পুরো জীবনটাই পুনরাবৃত্তির। প্রত্যেকদিন সূর্য ওঠে, সূর্য ডুবে যায়। আমরা প্রতিদিন একই মুখ পছন্দ করি, কারণ প্রিয়জনের মুখ আমাদের বারবার দেখতে ভালো লাগে। আর একই গান আমরা বারবার শুনি। আমাদের প্রিয় গানগুলো আমরা বারবার না শুনলে সেগুলো প্রিয়ই হয় না। চলুন তাহলে একটা গান শোনা যাক। আসছেন আখি আলমগীর। ভালোবাসি বলে তোমার কাছে আসি, ভালোবাসি বলে তোমার কাছে আসি, ফিরিয়ে দিবে যদি কেন বাজালে বাসি, আমি যদি দূরে যাই তাকে কেন ইশারা
বাসি ফিরিয়ে দিবে যদি কেন বাজালে বাসি বাতাসে ফুলেরা আবির ছড়ায় গধূলি রং এসে আমায় জড়ায় বাতাসে ফুলেরা আবির ছড়ায় গধূলি রং এসে আমায় জড়ায় জীবন তো জানে না কোথা তার ঠিকানা তুমি কাছে নেই বলে মনটা যে হয় উদাসী ভালোবাসি বলে তোমার কাছে আসি ফিরিয়ে দেবে যদি কেন বাজালে বাসি আকাশে ঝিকিমিকি তারার মেলা চাঁদের জোছনায় করে খেলা আকাশে ঝিকিমিকি তারার মেলা চাঁদের জোছনায় করে খেলা মন তো মানে না তুমি যে এলে না তোমারই পথ চেয়ে জেগে থাকি সারা নিশি ভালোবাসি বলে তোমার কাছে আসি ভালোবাসি বলে তোমার কাছে আসি ফিরিয়ে দিবে যদি কেন বাজালে বাসি আমি যদি দূরে যাই তাকে কেন ইশারায় আমি যদি দূরে যাই তাকে কেন ইশারায় সকালের শিউলি বিকেলে হয় বাসি ভালোবাসি বলে তোমার কাছে আসি ফিরিয়ে দিবে যদি কেন বাজালে বাসি ঈদের আনন্দ মেলায় আমরা অনেক সঙ্গীত তারকাকে একসঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা সবাই ঈদের শপিং নিয়ে ব্যস্ত। সেই গল্প নিয়ে আসছে পাপ্পু। জনপ্রিয় সঙ্গীত শিল্পী খুরশিদ আলম তার ছেলেকে নিয়ে একটি মিষ্টির দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ছেলে মিষ্টির দোকান দেখে বাবাকে বললেন, আব্বু আব্বু আমি মিষ্টি খাবো। এই কথা শুনে খুরশিদ আলম সুরে সুরে ছেলেকে কি বললেন শুনুন। হায় রে কি মিষ্টি নেই কোনো পুষ্টি, মিষ্টিতে আছে স্যাকারিন, তুই বাবা খাইস আরেকদিন। এবারে পপ তারকা ফেরদৌস ওয়াহিদ তার ছেলেকে নিয়ে এলিফ্যান্ট রোডে গেলেন একটি শার্টের দোকানে। মোহন একটা শার্ট দে না, মোহন একটা শার্ট দে না, যে শার্টটা ঈদে আনকমন, যে শার্টটা ঈদে আনকমন, সেই শার্ট আমার ছেলের পরতে ভালো লাগে। এবারে আরেক জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন তার ছোট্ট বেবিকে নিয়ে গেলেন একটি মেগা শপে। মেগা শপে ঢুকতেই বেবি নাজনীনের মেয়ে উঠে বললেন, আম্মু আমাকে ওই চিপসটা কিনে দাও, আমি ওই চিপস খাবো। আলুর ভালো চিপস তোকে বাসায় রেখে খাওয়াবো, তুই চল। কফি টু চিপসে মেখে দিয়েছো আমি তো জানি, অনেক টেস্টিং সল, বাসায় তোকে রেখে খাওয়াবো, চল। সব শেষে আরেক ব্যান্ড তারকা জেমস তার ছেলেকে নিয়ে ঢুকলেন একটি টেইলারে। ছেলের প্যান্টের মাপ দিতে হবে, ভালো করে দেখে শুনে। ওই কোমর 31, লম্বায় 42, এ পেছনে দুইটা পকেট দিবি, আর হাঁটুর সামনে এ পারলে একটু ছিঁড়া ফালাবি। টেলিভিশন অনুষ্ঠানের সবচেয়ে বড় বন্ধুকে বিজ্ঞাপন। বিজ্ঞাপন থাকে বলে আমরা সুন্দর সুন্দর অনুষ্ঠান পাই। আবার সবচেয়ে বড় শত্রুকে, সেটিও বিজ্ঞাপন। বিজ্ঞাপন বাড়তে বাড়তে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যে শুধু বিজ্ঞাপনই থাকে, অনুষ্ঠান আর খুঁজে পাওয়া যায় না। আর এই অনুষ্ঠান আর বিজ্ঞাপন দুটোরই বন্ধু এবং শত্রুকে, সেটি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ থাকলে অনুষ্ঠান বিজ্ঞাপন দুটোই আছে, আর বিদ্যুৎ না থাকলে দুটো কোনোটাই নাই। এমন একটা কথা বললেন যে আমি আর না এসে থাকতে পারলাম না। ঈদ মোবারক। ঈদ মোবারক।
ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তো আপনি হঠাৎ এইভাবে ঢুকে পড়লেন? আপনি আমার পরিচয়টা তাহলে জানেন না? আমি তো সূর্যের পাওয়ার ওরফে সোলার বিশেষজ্ঞ। আগামীতে এমন চেঞ্জ আসতেছে যে সোলার ছাড়া কিছু দেখবেন না। ইভেন আপনার জন্য খবর আছে, আপনার মতো তুষারও সূর্যের তাপে বইলা হয়ে যাবেন সোলার। তাই তো, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার তো আরো আছে। এই যে আজকাল ইয়াং জেনারেশন, এদের কোনো চার্জ পাওয়ার থাকে না। দেখবেন এদের পাওয়ারের জন্য একটু পর পর এনার্জি ড্রিঙ্কস, পাওয়ার ড্রিঙ্কস কত কিছু খায়, তারপরও খাওয়ার জিনিস দিয়া পাওয়ার কতক্ষণ লাগবে? রিয়েল পাওয়ার, সোলার পাওয়ার। পুরো ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা বুঝাই বলতেছি। এই যে ইয়াং জেনারেশন মোবাইলে বেহুদা আলাপ করে, ল্যাপটপে ব্রাউজিং করে, কানে হেডফোন লাগায় সারাটা দিন গান শুনে, এগুলো একটারও কিন্তু চার্জ থাকে না। তার মধ্যে আবার অনেকগুলা দেখবেন বেকার। এই বেকারগুলা সারাদিন টোটো করে ঘুরে। এই বেকারগুলোর জন্য আমার একটা অত্যাশ্চর্য আবিষ্কার, এই সোলার টুপি। এই সোলার টুপিটা যদি ওদের মাথায় আপনি একটা একটা করে ধরায় দেন, তাহলে দেখবেন আর দেশে কোনো বেকার ঘুরতেছে না, ঘুরতেছে এক একটা জীবন্ত ইলেকট্রিকের খাম্বা। তো এরা কি ঘুরবে আর বিদ্যুৎ চার্জ করতে থাকবে? অটো হইতে থাকবে। তো এই যে আপনার এই চেঞ্জের কথা আপনি বলছেন, আরো কোনো পরিবর্তন আছে? ব্যাপক পরিবর্তন আসবে। যেমন আমি ব্যক্তি থেকে শুরু করি, বাইর হয়ে যাবে সোলার দারোয়ান। এই দারোয়ানের হাতে কিন্তু টর্চ লাইট থাকবে না। কি থাকবে? থাকবে সোলার টুপি, সোলার জুতা। দারোয়ানের গায়ের থেকে অটো আলো বাইর হইতে থাকবে। আরো চেঞ্জ, আর কি কি চেঞ্জ হতে পারে? আরো চেঞ্জ। ভূতের মতো অদ্ভুত জিন্সের প্যান্ট বাইর হয়ে যাবে। গাড়ির মতো থাকবে পিছের দুইটা পকেটে ব্যাকলাইট। দেখবেন আপনি থেমে গেছেন, লাল বাতি জ্বলে উঠবে ট্যাং ট্যাং করিয়া, অ্যাক্সিডেন্ট একদম থেমে যাবে। দেখবেন যে রাস্তাঘাটে আর আটকা গাড়ি এসে ধাক্কা দিবে না। আপনি সাংস্কৃতিক জগতে পরিবর্তন আসবে। গান বাইরে হয়ে যাবে সোলার গান। কি সিরিয়াস হয়ে বলি, সোলার আলোয় জীবন ভরিয়ে দিলে। আমাদের জন্য কোনো মূল্যবান উপদেশ আছে আপনার? এত মূল্যবান জিনিস কি বিনামূল্যে দেয়া যায়? আসলে আপনাকে দেখে আমার মায়া লাগে, তো তাই আসছিলাম। কারণ এই যে আনন্দ মেলাটা করেন, কিছু মনে করেন না, এটা কি হিট হয়? আপনি সোলার মেলা করেন, অনুষ্ঠানের কারণে না হোক, অন্তত সূর্যের গরমে তো হইলে অনুষ্ঠানটা হিট হয়ে যাবে। এই নেন আপনার জন্য এটা আমার উপহার। কারণ অনুষ্ঠান শেষ করে আপনার কিছু করার থাক না, আপনি এদিক সেদিক উদাস হয়ে ঘুরাফিরা করবেন, তখন নিজে চার্জ নিবেন, অন্যকে চার্জ দিবেন। এটা আপনার জন্য ফ্রি উপহার। কিন্তু আমার থ্যাঙ্কস দেওয়ার আগে একটা রিকোয়েস্ট আছে। এই যে রাস্তাঘাটে এত এত বিলবোর্ড, সূর্যের আলো পর্যন্ত দেখা যায় না, এই বিলবোর্ড গুলাকে বদলাইয়া আমরা যদি সোলার বোর্ড বানায় ফেলতে পারি, একটু হইলেও দেশের কল্যাণ হবে। থ্যাংক ইউ, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমি এই টুপি দিয়ে চার্জ হচ্ছি। ওকে, ধন্যবাদ। আনিসুল হক, স্যার চেম্বারের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু টেলিভিশন দর্শকদের সঙ্গে তার পরিচয় আজকের নয়। তিনি আমাদের কাছে একজন নন্দিত উপস্থাপক। চলুন তার সঙ্গে কথা বলি আনন্দ মেলা নিয়ে। টেলিভিশনের অনুষ্ঠানে কেন দেখা যায় না? ভয়ে। ওই যে একটি শব্দ বলা হলো নন্দিত, খুব নন্দিত কখনোই না, কিন্তু ওই যে যদি একটু কিছু থাকে সেটুকু হারানোরও ভয়। আসলে টেলিভিশনটি একটি ভাঙর, প্রতিদিনই নতুন কিছু চায়, প্রতিদিনই চায় চমক। আজকে বয়স বাড়ছে, আজকে মেধা কমছে, আজকে সময় নেই, আজকে প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণ করতে পারবো কি পারবো না, সেই ভয়েই আসলে বেশি টেলিভিশনে যাওয়া হয় না। শেষ আনন্দমেলা করেছি বোধহয় 92 বা 94-তে। আমি যখন আনন্দমেলা করতাম তখন সব বন্ধুদের জড়াতাম। তুষার যে আজকে এই অনুষ্ঠানটি করছে, আব্দুল্লাহ আবু সাইদ, মমতাজ স্যার, জুয়েল আইচ, আফজাল, সবার সঙ্গে কিন্তু আমরা সবাই এই ধরনের প্রোগ্রাম করলে একটি আলোচনায় থাকতাম যে কোনটা ভালো হয়। এবার ও করছে, আসেন সবাই তাকে মিলে সাহায্য করি। এই আনন্দ মেলাটিতে মমতাজ স্যার স্ক্রিপ্ট করবেন, সুতরাং সব সময় মমতাজ স্যার কাজ করছেন। একদিন সন্ধ্যায় প্রযোজক ছিলেন খুব সম্ভব নওয়াজিশ আলী খান, যিনি এখন ATN এর একজন কর্ণধার। তো তার এখানে যাব, গাড়ি নেই, রিক্সা নেই, আমার কাছে মোটরসাইকেল, আকাশে মেঘ। তো স্যার বললেন চলো তোমার মোটরসাইকেলের পেছনেই বসি। মমতাজ স্যার তখন আজিমপুরে থাকেন, মোটরসাইকেলের পেছনে উঠলেন। একটু পরেই বৃষ্টি নামলো। স্যার বলেন আরে মিয়া চলো। কতটুকু যে মোড় ঘুরতে যেয়ে পড়ে গেলাম দুজনেই, অ্যাক্সিডেন্ট করার মতো। স্যার পড়ে গেলেন, মানে খাল না, তবে অনেক পানি ছিল সেখানে। তারপর বিশ্বাস করুন স্যারের এমন জ্বর হলো 10-15 দিন যে রীতিমতো ভয় পেয়ে গেলাম, হসপিটালাইজড করার মতো। এরই মধ্যেই উনি স্ক্রিপ্ট করলেন, এরই মধ্যেই উনি রিহার্সেল করলেন, এরই মধ্যেই রেকর্ডিং করলেন, কিন্তু নিজেকে এত অপরাধী বোধ হচ্ছিল। তারপর যেদিন আনন্দমেলা প্রচার হলো, সবাই যখন মোটামুটিভাবে প্রশংসাই করলেন,
ভালোই লাগলো। সেদিন স্যার বলল যে না, আমার কষ্টটি ভুলে গেছি, কিন্তু ওই জ্বরে পড়ার ইতিহাস আমি বোধহয় কোনোদিন ভুলব না। আমরা কথা বলছিলাম টেলিভিশন আর বিজ্ঞাপনের সম্পর্ক নিয়ে, কিন্তু এটাও কিন্তু ঠিক, এই দুটি সম্পর্ক আছে বলেই আমরা নানা রকম অনুষ্ঠান তৈরি করতে পারছি, এবং আমাদের সবচাইতে আপন একটি বিষয় হচ্ছে বিজ্ঞাপন। তুষার ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেকক্ষণ আপনার অনুষ্ঠান দেখছিলাম, আপনার অনুষ্ঠানে সবকিছুই আছে, শুধুমাত্র নাই আমি লক্ষ্য করলাম টক শো। তো এই সুযোগে আমি ঢুকে বললাম, আপনি কিছু মনে করেন না, অভিনয় করি, টক শো করার সুযোগ পাই না, ভাবলাম যে এই সুযোগটা কাজে লাগাই। ঠিক আছে মাজনুন মিজান, তাহলে কি বিষয় আমরা করতে পারি? একটু আগে বিজ্ঞাপন নিয়ে কথা বলছিলাম, তাহলে বিজ্ঞাপন নিয়ে টক শো করি। হ্যাঁ, হতে পারে। প্রিয় দর্শক, তাহলে আমরা মাজনুন মিজান যেহেতু নিজে নিজে এসে পড়েছে আজকের আনন্দ মেলায়, তার সঙ্গে একটা সিরিয়াস টক শো করা যাক। মাজনুন, আমিও চশমা পড়েছি, কারণ সিরিয়াস টক শো। হ্যাঁ, টক শো তো সবসময় সিরিয়াস। এই যে আমাদের এত সমস্যা নানান জায়গাতে, এই সমস্যার মূল কারণ কি? একটা না, আমাদের জীবন যাপনের অনেকগুলো সমস্যার একটাই কারণ, সেটা হচ্ছে বিজ্ঞাপন। আপনি টেলিভিশন খুলেন, দর্শক আপনাদেরও বলছি, টেলিভিশন খুললে লক্ষ্য করবেন, যিনি টিচার সে বলছে ডিউটিন লাগানোর জন্য, যিনি ইঞ্জিনিয়ার সে বলছে চেয়ার কেনার জন্য, যিনি উকিল সে বলছে পাইপ কেনার জন্য। যার যেটা কাজ না সে সেটা করতে বলছে। সমস্যা তো বাড়তেই থাকবে। দেশের স্বাস্থ্য সমস্যার সমাধান কি? তুষার ভাই, স্বাস্থ্য খাতের সমাধান কিন্তু বিজ্ঞাপন। আপনি দেখেন, ফলমূল, শাক সবজি সবকিছু একটা ডিব্বার মধ্যে পাচ্ছেন, ওই ডিব্বা থেকে খাবেন, আপনার স্বাস্থ্য সুরক্ষা হয়ে যাবে, আপনার কিছু লাগবে না। আপনি বড় হবেন, ব্যায়াম করার দরকার নাই, 1 চামচ গুলো খান, আপনি এমনি লম্বা হয়ে যাবেন। তাতে ঠিক, কিন্তু ভিটামিন? ভিটামিন সে তো শ্যাম্পুতে, সাবানে, ক্রিমে। আপনার ভিটামিন দরকার, সাবান চাবায় খান। ভিটামিন দরকার প্রতিদিন সকালে 1 চামচ করে শ্যাম্পু খান, আপনার সমস্যার সমাধান। কি কি ভিটামিন দরকার আপনার? A B C D F সব আছে। আর যে মানুষ কাজ করে না, বসে থাকে, অলস, ও সেটা তো একটা বিরাট ব্যাপার। কাজ করার তো দরকার নাই, একটা সাবান কিনলে ফ্ল্যাট তো এমনি যাচ্ছে। আচ্ছা, সিমেন্ট কিনলে মোটরসাইকেল গাড়ি হয়ে যাচ্ছে। আপনি ম্যাচ কিনছেন, মালয়েশিয়া চলে যাচ্ছেন, বউপল আপনি ঘুরে আসলেন। আপনি পত্রিকা কিনেন, হীরার আংটি পাচ্ছেন। আপনি তো দেখা যাচ্ছে সবকিছুর একটাই কারণ পেয়েছেন, বিজ্ঞাপন। বিজ্ঞাপন ছাড়া তো টেলিভিশনের অনুষ্ঠান, নাটক এগুলো কিছুই হবে না, আপনি আমি বেকার হয়ে যাব। তো সবাই, সেটা সত্য কথা, বিজ্ঞাপনের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এই বিজ্ঞাপনের একটা নিয়ম কানুন হওয়া দরকার। দেখেন, নাটক করি, ঈদে নাটক চলে গেছে, শুটিং করছে, এক দর্শক আমাকে বলে যে ভাই, আপনার নাটকের ফাঁকে বিজ্ঞাপন দেখলাম না, বিজ্ঞাপনের ফাঁকে নাটক দেখলাম। বুঝতে পারছি। তো মিজান, এখন তাহলে আমরা কি করব? আমরা যে কি করবো তুষার ভাই, খুবই চিন্তার বিষয়। দেখেন, আপনি নিউজ দেখেন টেলিভিশনে, তার শিরোনাম অমুক হাউজিং এর সৌজন্যে শিরোনাম শুনেন, অমুক কোম্পানির সৌজন্যে অর্থনীতির খবর শুনেন। আমি চিন্তা করছি এখন আপনি আর আমরাও কিন্তু সৌজন্য হয়ে যাব। দেখা গেল কে সয়াবিন মাজনুন মিজান, আর কনডেন্স মিল্ক আব্দুল তুষার। H.G. ওয়েলস লিখেছিলেন টাইম মেশিনের গল্প। টাইম মেশিনে চড়ে সময় অতিক্রম করে যেখানে খুশি সেখানে চলে যাওয়া যায়। টেলিভিশনও কিন্তু এক ধরনের টাইম মেশিন। আমরা দেখলাম বহু বছর আগের আয়ুব বাচ্চুকে, আর আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এলআরবিকে। আয়ুব বাচ্চু, এটা আফজল ভাই আমন্ত্রণে ছিল। এখনো একই আনন্দ মেলা, এখনো একই সবাই, পৃথিবী একই, শুধু একটু স্পিড বেড়ে গেছে। স্পিড বেড়ে গেছে। আজকে কি আমরা স্পিডের গান শুনবো? না, আমরা স্পিডের গান শুনবো না। আমরা যেহেতু জীবন থেকে গান দূরের কিছু নয়, তো আমরা জীবনের খুব ভিতর থেকে নিয়ে একটা গান করতে চাই। জল সুখ খুঁজে আজও আমি হয়ে গেছি অসুখী, দুঃখকে মেনে নিয়ে হয়েছি আমি একাকী।
সবাই ভাবে আমি সুখী, জানে না তো কত দুঃখী, বুকেরই মাঝে ব্যথার অনল। অভিমানী হৃদয় কেন হয়েছে ক্ষয়, জানলো না কেউ কিসে ক্ষত এ বুকে। নেই অসময় করে যায় অভিনয়, হাজারো আঘাত আড়ালে চেপে রেখে। সবাই জানে আমি সুখী, জানে না তো কত দুঃখী, বুকেরই মাঝে ব্যথার অনল। সবাই দেখে মুখের হাসি, চোখে দেখে স্বপ্ন রাশি, দেখে না তো কেউ দু চোখের জল। সুখ খুঁজে আজও আমি হয়ে গেছি অসুখী, দুঃখকে মেনে নিয়ে হয়েছি আমি একাকী। আমি হয়েছি বড় একাকী। শুরুতেই বলেছিলাম আনন্দমেলার বয়স হয়েছে 34 বছর। এই 34 বছরে কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী, অভিনেত্রী, কলাকুশলী এই টেলিভিশনে এসেছেন আমাদেরকে আনন্দ দিতে। একজন মানুষকে ছাড়া আমরা ঈদের আনন্দ কল্পনাই করতে পারতাম না গত 3 দশক ধরে। তিনি হচ্ছেন আমাদের অতি প্রিয়, অতি জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। টেলিভিশনে তার অসংখ্য জনপ্রিয় নাটক প্রচারিত হয়েছিল। অয়ময়, বহুপ্রীহি, এইসব দিনরাত্রি কোথাও কেউ নেই, বাকের ভাইয়ের ফাঁসি হবে কি হবে না এই নিয়ে আমরা চিন্তিত হয়েছিলাম, বিনিদ্র রজনী যাপন করেছিলাম। টুনি কি বাঁচবে নাকি মরে যাবে? রফিকের কি চাকরি হবে? হানিফ কি এক্ষুনি মির্জাকে দেখে খুব খুব করে কাশবে? চাঁদনি রাতে কার মৃত্যু হবে? এরকম অসংখ্য প্রশ্নের যিনি জন্ম দিয়েছিলেন, সেই মানুষটি এই ঈদে আমাদের মধ্যে নেই। আনন্দ আগের মতোই আছে, জীবন আগের মতো এগিয়ে যাবে, কিন্তু প্রতি বছরই আমরা নানাভাবে আমাদের আনন্দ দেন এরকম সব মানুষকে হারিয়ে ফেলছি। শেক্সপিয়ার বলেছিলেন, আমাদের জীবনের সবচাইতে মধুরতম সঙ্গীত নাকি আসলে দুঃখের সঙ্গীত। চলুন না একটু দেখে নেই সেই জাদুকরের কিছু সৃষ্টিকে, হুমায়ুন আহমেদের কিছু পুরনো নাটক। এই তুই হাসছিস কেন? এর মধ্যে হাসির কি আছে বলতো? তুমি বাবা খুব অল্পতে রেগে যাও, তাই দেখে হাসছি। একটা লোক তোর বাবাকে মূর্খ বলেছে, এটা অল্প হলো?
দুলাভের কি হচ্ছে বলো তো? পানি ঢালাঢালি হচ্ছে দেখলাম। ওই এক বেটা মুকু করে গায়ে দিছে। মুকু বলেছে? সেটা আবার কি? মুকু কইছে, মুকু। ও ও মূর্খ বলেছে। খুব একটা ভুল বলেনি অবশ্য। কোন রকম উত্তেজনার মধ্যে যাবেন না, চুপচাপ শুয়ে থাকবেন, কথাবার্তা একেবারে বন্ধ। কিন্তু আমের ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। কিনে আনলাম 8টা আম, বাসায় এনে দেখি 7টা, কিছুক্ষণ পর দেখি 6টা। প্রেশার হাই হলে এরকম হতে পারে। চোখের বিভ্রম। প্রেশার হাই হলো আমার, আর চোখের বিভ্রম হলো আমার স্ত্রীর আর আমার কন্যার। কি ধরনের ডাক্তার হে তুমি? মিস মিলি কি বাসায় আছেন? মিলি? মিলিকে তুমি চেনো নাকি? জি না, না। উনি আমার ফার্মেসির সামনে দিয়ে রোজ ইউনিভার্সিটিতে যান, এটা লক্ষ্য করেছি। ও, লক্ষ্য করেছো? আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি যেন জানিস যে কোনো দরকার ছিল না। কোনো দরকার না থাকলেও খান কিছু। কোনো দরকার ছিল না। সেটা পড়ে গেল। আপনারে দেখে মনে হয় এখনো ভালো লাগতেছে। এগুলার হাত পা সুতা দিয়া বান্ধা, সেই সুতা অন্যের হাতে। মতি ভাই শরীরটা বালা? আজ খুব ভুক লাগছিল, ভাবছিলাম মতি ভাইয়ের বাড়ি থেকে দেখায় আসি। মানা করছি। আপনার পরিবার অবশ্য দিতে চায় নাই। কিছু বলবে নাকি ভাবি? বলবো। ঝটপট বলে ফেলো, আমার কিন্তু একদম সময় নেই। কেন, আবার ইন্টারভিউ? হ্যাঁ, ব্যাংকের চাকরি, এবার 50 জন নেবে। এবার ভাবছি এই জেনারেল নলেজ সেকশনটাকে একবারে ভাজা ভাজা করে ফেলবো। গতবার এই জেনারেল নলেজে হাফসুল খেয়েছিলাম। এবার আর হাফসুল খাবে না? নও, জিজ্ঞেস করে দেখো কি জানতে চাও। শ্বশুরকে সবার আগে 1 গ্লাস দুধ দিতে বলেছিলাম, দাওনি তো? মা দুধ ছিল না, ওকে বলে দিয়েছি আসবার সময় নিয়ে আসবে। আচ্ছা, শফিক কখন ফেরে না ফেরে তার কোন ঠিক ঠিকানা আছে? এক রাত দুধ না খেলে তেমন সিরিয়াস কোনো প্রবলেম হয় না মা। আমি তোর সাথে কথা বলছি না, তুই চুপ কর। Sit down. বসো। কেমন আছো? আঙ্গুর খাও, দি গ্রেপস। ফট করে বিষ খেয়ে ফেলাটা ভালো না, আর কখনো খাবে না, মনে থাকে জানো। ইঁদুর মারা বিষ খেতে কেমন? খুব বেশি। হাসবা না, হাসপাতাল কোনো হাসির জায়গা না। শোনো, তোমাদের আর শান্তি কটেজে যাবার দরকার নেই, তোমরা নিজেদের বাড়িতে চলে যাবা। বাকির ভাই, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই বাকির ভাই, আমাদের কোথাও কেউ নেই। সময় এইভাবেই আমাদের প্রিয় মানুষদেরকে আমাদের কাছ থেকে এক এক করে নিয়ে যায়, কিন্তু তাই বলে তো আমাদের জীবন থেমে থাকবে না। আমরা প্রতিদিনের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন স্বপ্ন দেখব, নতুন কাজে নিয়োজিত হব এবং আমাদের নতুন সৃষ্টির মধ্য দিয়ে, নতুনকে আহ্বান করার মধ্যে দিয়ে আমরা প্রিয়জনদেরকে স্মরণ করব। আমাদের জীবন স্বপ্নময় হোক, আমরা আমাদের স্বপ্নের সমান বড় হই, আশার সমান মহান হই। আপনাদের সবাইকে আজকের ঈদের আনন্দমেলা থেকে আবারও শুভেচ্ছা। ঈদ মোবারক।